প্রথম বিশ্বযুদ্ধের পর পৃথিবী জুড়ে মানবিক মূল্যবোধের যে চরম সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই পটভূমিতে যে কয়েকজন কথা সাহিত্যিক বাংলা সাহিত্য জগতে বৈপ্লবিক পরিবর্তন সূচিত করেন, তাদের মধ্যে অন্যতম একজন নায়ক হলেন মানিক বন্দ্যোপাধ্যায়। মধ্যবিত্ত সমাজের কৃত্রিমতা, শ্রমজীবী মানুষের জীবন সংগ্রাম ও নিয়তিবাদ বারে বারেই ধরা দিয়েছে লেখকের লেখনীতে। বিখ্যাত এই কথা সাহিত্যিক জন্মগ্রহণ করেন 1908 সালের 19শে মে বর্তমান ঝাড়খণ্ডের দুমকা শহরে ও তার মৃত্যু ঘটে 1956 সালের 3রা ডিসেম্বর। মাত্র 48 বছরের জীবদ্দশায় তিনি যে অসাধারণ রচনা আমাদের উপহার দিয়ে গিয়েছেন, তার মধ্যে অতসী মামি, প্রাগৈতিহাসিক, পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি প্রভৃতি উল্লেখযোগ্য। আমাদের আজকের গল্পটি নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত মানিক বন্দ্যোপাধ্যায় রচনা সমগ্র নবম খণ্ড থেকে। শুরু হচ্ছে বিখ্যাত কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প ফেরিওয়ালা। বর্ষাকালটা ফেরিওয়ালাদের অভিশাপ। পুলিশ জ্বালায় 12 মাস, 2 মাসে বর্ষা হয়রানির এক শেষ করে। পথে ঘুরে ঘুরে যাদের জীবিকা কুড়িয়ে বেড়ানো, তাদের প্রায় পথে বসিয়ে দেয়। না ঘুরলে পয়সা নেই ফেরিওয়ালা, তার মানেই কোনো মতে পেট চালানোরও বরাদ্দ নেই। আকাশ পরিষ্কার দেখেই জীবন বেরিয়েছে। ঘণ্টাখানেক ঘুরতে না ঘুরতে বৃষ্টি নেমে এসেছে। পুরনো জীর্ণ বাড়িটার ঢাকা বারান্দায় আশ্রয় নিয়ে মনে মনে সে বর্ষাকে অভিশাপ দেয়, কিন্তু দেহটা যেন সায় দিতে রাজি হয় না। খানিকক্ষণ বিশ্রাম করার সুযোগটাকে সাগ্রহে বরণ করতে চায়। দিন দিন যেন আরো বেশি দুর্বল মনে হচ্ছে শরীরটা। বর্ষা বাঁধ সেজেছে রোজগার, খাওয়া আরো কমে গেছে আপনাদের। সেই জন্যই এক কাঁধের শাড়ি চাদর আর অন্য কাঁধের গামছাগুলির ওজন খুব বেশি নয়। ভারী হওয়ার মতো বেশি মাল সে কোথায় পাবে? এই সেদিন পর্যন্ত শুধু গামছাই ফেরি করত। কয়েক মাস যাবৎ কিছু শাড়ি আর বিছানার চাদর নিয়ে বের। তবু এইটুকু ওজন কাঁধে নিয়ে ঘণ্টাখানেক ঘুরেই যেন গায়ের জোর ফুরিয়ে আসে। হাঁটতে রীতিমতো কষ্ট হয়। শাড়ি চাদর গামছা চাই বলে হাঁক দিতে যেন দমে কুলোয় না, বুকে লাগে, কাশি আসে। শাড়ি আছে? পাশের দরজার একটা পাট খুলে দাঁড়িয়েছে 6-7 বছরের হাফ প্যান্ট পরা একটি মেয়ে। কিন্তু জিজ্ঞাসাটা তার নয়, দরজার আড়াল থেকে মেয়েলি গলায় প্রশ্নটা এসেছে। শাড়ি আছে মা, নেবেন? কই দেখি। একদিকে মিশকালো, অপরদিকে টুকটুকে লাল পাড়ওয়ালা মিহি শাড়িটা জীবন ছোট মেয়েটির হাতে তুলে দেয়। তার সাধারণ মোটা তাঁতের শাড়ির মধ্যে এখানাই সবচেয়ে সেরা এবং সবচেয়ে দামি কাপড়। আজ প্রায় 10-12 দিন কাপড়টা নিয়ে ঘুরছে, বিক্রি হয়নি। দাম শুনে সবাই ফিরিয়ে দেয়, দরদস্তুর পর্যন্ত করে না। এখানেও তাই ঘটে। দাম শোনার পর ফিরে আসে কাপড়টা। কম দামের নেই? 3-4খানা রঙিন তাঁতের শাড়ি মেয়েটির হাতে ভেতরে যায় আসে। আসল দরদস্তু শুরু হয় লাল পাড় ফিকে সবুজ জমির শাড়িখানা নিয়ে। জিনিসটার গুণকীর্তন করতে করতে জীবন 10 টাকা থেকে নামে, অপরপক্ষ 4 টাকা থেকে অল্পে অল্পে ওঠে, রফা হয় 6 টাকায়। দর করতে পাকা হয়ে উঠেছে মেয়েরা। ফেরিওয়ালাকে একেবারে অর্ধেকের চেয়ে কম দাম বলে বসতে পুরুষের সংকোচ হয়, মেয়েদের একবার ভাবতেও হয় না। একটি টাকা আর সিকি দুয়ানিতে মিলিয়ে
মেয়েটি 2টি টাকা তুলে দেয় জীবনের হাতে। বলছি বাকিটা দুদিন পরে নিয়ে। ধারে তো দিতে পারবো না মা, সামান্য কারবার, দাম ফেলে রাখলে পোষায় না মা। বাকিতে মাল দিতে হয় জীবনকে। দুপুরবেলা ঘরের মেয়েদের সঙ্গে বেচা কেনা। মেয়েদের হাতে শুধু টাকা না থাকার জন্যই নয়, টাকা থাকলেও অনেক সময় কর্তাকে দিয়ে কেনাটা আগে মঞ্জুর করিয়ে নেওয়ার জন্যেও বাকিতে নেওয়া দরকার হয়। মঞ্জুর না হলে যাতে ফিরিয়ে দেওয়া চলে পরের দিন। অচেনা বাড়ি, অচেনা মানুষ হলেও এটা মেনে নিতেই হয় ফেরিওয়ালাকে। দুয়ারের কাছে বসে ঘর সংসার যেটুকু দেখা যায় দেখে, আর সামনে এসে যে মানুষটা জিনিস পছন্দ করে কেনে তার বেশভূষা চালচলন থেকে ফেরিওয়ালা আঁচ করে নিতে পারে ধারে মাল রেখে যাওয়া নিরাপদ কিনা। কিন্তু এভাবে ফেরিওয়ালার সামনে বেরোতে লজ্জা করাটা রহস্যজনক অস্বাভাবিক ব্যাপার। ফেরিওয়ালাকে মেয়েরা লজ্জাও করে না, ভয়ও করে না। এ অবস্থায় টাকা বাকি রাখা যায় না। কাল পরশু এসে হয়তো শুনবে, কই এ বাড়িতে কেউ তো কাপড় রাখেনি তোমার কাছে, কাকে তুমি কাপড় দিয়েছিলে, কে রেখেছে তোমার কাপড়। ভেতর থেকে মেয়েলি গলায় আবার মিনতি মেশানো উপরোধ আসে। দুদিন বাদে এলেই ঠিক পেয়ে যাবে, বাকিতে দিতে পারবো না মা। কয়েক মুহূর্ত চুপচাপ কাটে, তারপর দরজার পাট খুলে এসে দাঁড়ায় শ্যামবর্ণা একটি বউ। লাল পাড়, ফিকে সবুজ জমির নতুন শাড়িটাই সে পরেছে। করুণ কণ্ঠে বলে, মা বলে ডেকেছ, বাকি না রেখে গিয়ে পারবে না বাবা, গা থেকে খুলে নিতে হবে। তোমার সামনে আসতে পারিনি, তোমার কাপড়টি পরে তবে এলাম। এ জুলুমের প্রতিকার নেই। আধ ঘন্টা পরে বৃষ্টি ধরলে জীবন বিরস মুখে পথে নেমে যায়। শহরতলি আর গেও পথে ধীরে ধীরে হাঁটে আর মাঝে মাঝে হাঁক দেয়, শাড়ি চাই, গামছা চাই, চাদর চাই। শহর আর গ্রাম শহরতলিতে একাকার হয়ে যায়নি এখনো, পাশাপাশি ঘেঁষাঘেঁষি হয়ে এসেছে। এখানে ওখানে শুধু মিশে গেছে খানিকটা। শুধু একটা ইটের প্রাচীরের ব্যবধান হলেও পানাপুকুরটা খাপ খায়নি নতুন ঝকঝকে সিনেমা হলটার সঙ্গে। কত রকমারি জিনিসের, কত ফেরিওয়ালা যে পথে নেমেছে এই শহরতলির। কিন্তু জীবন জানে, তার হাঁক শুনলে, ছিট কাপড় সায়া ব্লাউজের হাঁক শুনলে সবচেয়ে বেশি উৎসুক মুখ উকি দেয় ওই জানলা দিয়ে। তারাই আকর্ষণ করে সবচেয়ে বেশি লুব্ধ দৃষ্টি। সন্ধ্যার আগে শ্রান্ত অবসন্ন দেহে জীবন শহরতলির সীমান্তে তার ঘরের দিকে পা বাড়ায়। অ্যালুমিনিয়ামের বাসনের ঝাঁকা মাথায় একজন এগিয়ে আসছিল তারই মতো শান্ত পায়ে। দাঁড় করিয়ে জিজ্ঞাসা করে, শাড়ির দাম কেমন ভাই? 13-14 জোড়া হবে। 13-14? 11-র নিচে নেই। সে নীরবে পাশ কাটিয়ে এগিয়ে যায়। বিনা সাগ্রহে জিজ্ঞাসা করে, কিরকম হলো? সুবিধে নয়। প্রায় ছেঁড়া ন্যাকড়া হয়ে গেছে বিনার কাপড়টা। ঘরে সে এটাই পরে। চৈতন্যবাবুর বাড়ি খাটতে যাওয়ার জন্য একমাত্র সম্বল একখানি আস্ত কাপড় সে সযত্নে তুলে রাখে। আপিসে যাওয়ার জন্য ওদিকের ঘরের অঘরের মতো একটি ধুতি, একটি পাঞ্জাবি আর একটি গেঞ্জির সেটটি প্রাণপণে বাঁচিয়ে চলার মতো, টেনে টুনে যতদিন চালানো যায়। গামছা আর শাড়ি চাদরের বোঝা নামিয়ে জীবন চৌকিতে শটান শুয়ে পড়ল। বিনা ভূমিকা শুরু করে দেয়। শুনলে তো তুমি রাগ করবে, কিন্তু কি করব বলো, উপায় ছিল না। অ্যালুমিনিয়ামের একটা হাঁড়ি কিনেছি ফেরিওয়ালার কাছে। একটু থেমে বলে, আগের হাঁড়িটা
ফুটো হয়ে গেছে কদিন। তোমার রকম সকম দেখে আমি বাবু ভরসা পাইনি। ভাত তো রাঁধতে হবে পিন্ডি। মাটির হাঁড়িটাতে চাল রাখতুম কদিন, আজ সকালে সেটাও ফেঁসে গেছে। জীবন কিছু বলে কিনা শোনার জন্য খানিকটা থেমে আবার বলে, একটু চালাকি করে বাকিতে রেখেছি, ওইটুকু হাঁড়ি তার দাম 60 শিকে। দরদস্তর করে 5 শিকে রাজি করালাম। তা 5 শিকে পয়সাই বা দিই কোত্থেকে? বললাম ফুটো ফাটা আছে কিনা দেখে কাল দাম দেব। কিছুতেই বাকি দেবে না। কি করি? উনুনটা ধরেনি তখনো ভালো করে। হাঁড়িটা চটপট মেজে জল আর চাল দিয়ে ধোঁয়ার মধ্যেই চাপিয়ে দিলাম। ভেতরে ডেকে এনে দেখালাম। বললাম কি করি বলো, উনুনে চাপিয়ে দিয়েছি, ধারে না দিলে উনুন থেকে নামিয়ে নিয়ে যেতে হয়। গজর গজর করতে করতে চলে গেল। নতুন হাঁড়িতে ভাত রান্না হয়েছে। ভাতে কি একটু নতুনত্ব লাগবে? বোটকা গন্ধটা একটু কেটে যাবে? ঠান্ডা হয়ে আস্তে আস্তে কড়কড়ে হয়ে যাবে না তো? অবসাদ কল্পনাতেও কেমন ছেলে মানুষই রং লাগিয়ে দেয়। বাচ্চা দুটোর সঙ্গে ঢেঁড়স চচ্চড়ি আর ডাল দিয়ে ভাত খেয়ে জীবন ঘুমিয়ে পড়ে। সকালে মুষলধারে বৃষ্টি শেষ রাত্রে নেমেছে। টুকটাক জল পড়ে পড়ে ঘরের ভেতরটা অর্ধেক ভেসে গিয়েছে। ছাদটা একটু কাত হয়ে আছে একদিকে। কে জানে এভাবেই তৈরি হয়েছিল কিনা, অথবা এটা প্রাচীনত্বের ফল। ধসে পড়ুক আর যাই হোক, ভাগ্যে ছাদটা একটু কাত করা। পাশে জল চুইয়ে এলেও সরাসরি ঝরে না পড়ে ছাদ বেয়ে খানিকটা গড়িয়ে গিয়ে ঝরে, তাই চৌকিটা রক্ষা পায় ছেঁড়া তোষক, বালিশ, জামা কাপড়ের সঙ্গে নতুন শাড়ি, চাদর, গামছা আর বাচ্চা দুটো। জীবন ভেবেছিল খুব ভোরে বেরিয়ে পড়বে মাল নিয়ে, সরাসরি গিয়ে বউটির স্বামীকে পাকড়াও করে কাপড়ের বাকি দামটা আদায় করে ছাড়বে। কিন্তু সব দিক দিয়ে শত্রুতাই যদি না করবে, তবে আর বর্ষাকাল কিসের? কে জানে সারাদিনে আজ এ বৃষ্টি ধরবে কিনা। বিনা গোমরা মুখে বলে, এর মধ্যে কি করে কাজে যাই? কামাই করলে গিন্নি আবার খেপে যায়। বিনার গায়ের রং শ্যাম, হাজায় হাজায় হাত আর পায়ের আঙ্গুলগুলো সাদা হয়ে গেছে। দেখলে মনে হয় হাতে পায়ে বুঝি মরণ দশার পচন ধরেছে। জীবন বলে, গিন্নি খেপে যাবে? বর্ষা হলে মানুষ করবে কি? চৌকিতে গুছিয়ে রাখা নতুন শাড়িগুলোর দিকে চেয়ে বিনা বলে, তুমি তো বলে খালাস, গিন্নি এদিকে আবার পুজোয় কাপড় না দেবার ফিকিরে আছে। পরশু একবেলা কামাই করলাম, তাতেই শাসিয়ে দিয়েছে। কামাই করলে পুজোর কাপড় পাবে না বাছাই বলে রাখলাম। না দেয় না দেবে, আমরা ভিখিরি নই। ভিখিরি কিসের? সব ঝি পায়, সারা বছর কাজ করলেই দুখানা কাপড় দিতে হবে। জীবন মৃদু হেসে বলে, এ তো আগের নিয়ম গো, এখন কজন পায় দেখো। নিয়ম বলে কিছু আছে দেশে, নইলে লেখাপড়া শিখে গামছা ফেরি করি, তোমায় ঝিগিরি করতে হয়। বিনা নিঃশ্বাস ফেলে বলে, জানো মাহি টের পেয়েছে তুমি আমায় অন্য বাড়িতে খাটতে দেবে না, নইলে এত তেজ দেখাতে সাহস পেত না। অন্য ঝিরা কথায় কথায় কাজ ছাড়ছে, আজ এ বাড়ি কাল ও বাড়ি করছে। মুখ আবেদনের ভঙ্গিতে বিনা চেয়ে থাকে, কিন্তু জীবনের কাছ থেকে কোনো সাড়া শব্দ মেলে না। অন্য ঝিদের মতো এ বাড়ি ও বাড়ি কাজ করে বেড়াবার অনুমতি সে বিনাকে দিতে পারবে না। ঘরের কাছে হারাধন বাবুর বাড়ি, বুড়ো হারাধন ছাড়া দ্বিতীয় পুরুষ নেই। বউকে এখানে কাজ করতে দিতে হয়েছে, তাই যথেষ্ট। তাকে পুরোপুরি ঝি বানিয়ে আর কাজ নেই। অঘরের 8 বছরের ছেলে ভোলা এসে বলে, বাবা একটা বড় গামছা চাইলো, মাস কাবারে দাম দেবে। ধারে দিতে পারবো না। ভোলা ফিরে যায়, আবার এসে গামছার দামটা জিজ্ঞাসা করে যায়। তারপর কোমরে ছেঁড়া বিছানার চাদর জড়িয়ে অঘর নিজেই আসে, বলে, জানো কি হে জীবন,
বন্ধুর দোকানে চিরকাল বাকিতে গামছা কিনেছি, আজ বিপাকে পড়ে তোমার কাছে নগদ দামে কিনতে হলো। গামছা পর্যন্ত চুরি যায়, হ্যাঁ? তাও 1 মাসের ওপর ব্যবহার করেছি। চুরি গেছে? তবে কি, কাজে যাবার একটি কাপড় সম্বল, গামছা পরে নাইতে যাই, কে মেরে দিয়েছে কে জানে। আমার গামছা ব্যবহার করে তোরও যেন গেটে বাত হয় বাবা। ভাবলাম ধূর্তেরই ন্যাংটো হয়েই নাইতে চাই, তা কেমন লজ্জা করতে লাগলো। অঘোর ফোকলা মুখে হ্যাঁ হ্যাঁ করে হাসে। আপনার লুঙ্গিটা কি হলো? সেটাও চুরিই গেছে বলতে পারো। ঘরের মানুষ চুরি করেছে, এই যা তফাৎ। লুঙ্গিটা কি জানো ভায়া, স্ত্রীর লজ্জা নিবারণ করছে। ভালো একটা শাড়ি তোলা ছিল, বড্ড পাতলা, সেইটে পরতে হলো। তা বলে কিনা লজ্জা করে। তোমার লুঙ্গিটা দাও, সায়ার মতো পরবো। এক মেয়ে পার করেছিস, আর এক মেয়ের বিয়ের বয়স হলো, তোর অত লজ্জা কিসের? ওসব পাট চুকিয়ে দিলেই হয়। তা লজ্জাপতিরা মরলেও কি তা বুঝবে? অঘোর আবার শব্দ করে হাসে। জীবনের শাড়ি কটার দিকে চেয়ে থেকে বলে, বাকি দিলে একটা শাড়ি নিতাম, তাহা বাকি তো তুমি দেবে না ভায়া। জীবন খানিক চুপ করে থেকে প্রশ্ন করে, অফিস থেকে ফিরে পড়বেন কি? গিন্নি যদি লুঙ্গিটা ফেরত দেন সেটা পরবো, নইলে তোমার এই গামছা ততক্ষণে শুকিয়ে যাবে। অঘোর চলে গেলে বিনা সুধ হয়ে, ঘরে বসে কত রোজগার হলো? রোজগার কোথায় হলো? এক বাড়িতে থাকি, কর্তা দামেই দিতে হলো। কপাল, আমি ভাবলাম ঘরে বসে বউনি হলো। বৃষ্টিটা আজ ধরলে হয়, আজ বেরোলে সব মাল বিকিয়ে যাবে। জলের ফোঁটা বাঁচিয়ে উনুনটা পাতা হয়েছে। পুঁইশাক কুটতে বসে নিজের গাটা একেবারে বাঁচাতে পারিনি। টপ টপ করে বাঁ খাদে জল পড়েছে। এবেলা শুধু পুঁইশাকের চচ্চড়ি, বাড়িতে ডাল নেই এক দানা। হাত একেবারে শূন্য নয় জীবনের। কদিনের মাল বেচার টাকা বাক্সে জমা আছে। টাকা আছে, কিন্তু ডাল ও তরকারি এমনভাবে একটু বেশি কেনার উপায় নেই, যাতে আকাশ ভেঙে বর্ষা নামলে একটা বেলা চলে যায়। ও টাকায় মাল কিনতে হবে। টাকা আছে, খরচা করা যায় না। এই অবস্থায় যে কি অসহ্য সংযম মানুষের, জীবন ছাড়া কে বুঝবে? দুপুরে বৃষ্টি থামে। মেঘ সরে গিয়ে বেরিয়ে আসে নীল আকাশ, রোদ ওঠে কড়া। জীবন বেরোবার জন্য তৈরি হয়। বিনা বলে, ভাতের হাড়ির দামটা রেখে যাও, আজ দাম না পেলে গাল দিয়ে যাবে। হাড়ির দামটা তার হাতে দেবার সময় জীবন ভাবে, সেও যদি বাকি টাকার জন্য গাল দিতে পারত ওই বউটিকে। কাঁধে পসরা চাপিয়ে সে বেরিয়ে যাবে। অঘোরকে জামা পরে ঘর থেকে বার হতে দেখে জিজ্ঞাসা করে, আপনি যাননি দাদা? যা বৃষ্টি, কি করে যাই বলো? অঘোরের তবে ভালো অফিস, বৃষ্টির দোহাই মানে। কোন দিকে যাবেন? আপিসেই যাচ্ছি। ফেরিওয়ালাকে পাড়া বদলাতে হয় রোজ। একদিন যে পাড়া চষে, কদিন বাদ দিয়ে তবে আবার সে পাড়ায় আসতে হয়। সকাল থেকে বৃষ্টির কৃপায় বিশ্রাম পেয়েছে। জীবন পা চালিয়ে দেয় দূরের সবচেয়ে ঘনবদ্ধ পাড়ার দিকে। ওখান থেকে বাজার খানিকটা কাছে হয়, কিন্তু সেজন্য কিছু আসে যায় না। মেয়েরা কাপড় গামছা কিনতে দোকানে যায় বটে আজকাল, এই এলাকার মেয়েরা কমই যায়। বসতি খুব ঘন, গাদাগাদি করা মধ্যবিত্তের অনেকগুলি অন্তঃপুর। হাক শুনে এক দোতলা বাড়ি থেকে জীবনকে ডেকে 4-5টি মেয়ে বউ কাপড় দেখছে। বাইরে আর একজনের হাক শোনা যায়, ছিট কাপড়, সায়া ব্লাউজ চাই। তাকেও ডেকে আনে মেয়েরা। কাঁধে ছিটের থাম আর পিঠে সায়া ব্লাউজ ফ্রকের পুটলি নিয়ে আপিসের কিরানি অঘোরকে ফেরিওয়ালাদের দুপুরবেলার আসরে নামতে দেখে জীবন হাঁ করে চেয়ে থাকে। অঘোর হেসে বলে, অবাক হয়ে যাচ্ছ ভায়া, বলবো খন, সব বলবো খন। দুজনেরই বিক্রি হয়।
জীবনের লাল কালো পাড়ের শাড়িটা কিনে নেয় মাঝবয়সী একটি বউ। ভালোই লাভ থাকে জীবনে। অঘোর বেচে 2টি ব্লাউজ। তার রকম সকম দেখে বোঝা যায় আজকে সে হঠাৎ ফেরি করতে নামেনি, সেও পাকা ফেরিওয়ালা। একসাথে পথে নেমে অঘোর বলে, কমাস চাকরি গেছে, চাকরি জোটে না, কি করি? ভাবলাম তোমার রাস্তায় ধরি, বসে খেলে চলবে কেন? তা গোপন করছেন কেন? ফেরি করেন বলতে লজ্জা হয় নাকি দাদা? লজ্জা হয় না কচু পোড়া, যার পেট চলে না তার আবার লজ্জা। কি জানো, মেয়েটার একটা সম্বন্ধ ঠিক হয়ে আছে, শ্রাবণের শেষ তারিখে বিয়ে। আপিসের কাজ করি জেনে মেয়েটাকে পছন্দ করেছে। জামা ফেরি করি শুনলে যদি পিছিয়ে যায়, এই ভয়ে ফাঁস করিনি কিছু। যাবার সময় বন্ধুর দোকানে মালপত্র রেখে যাব, ঘরে নেই না। তুমি যেন আবার 5 জনের কাছে ফাঁস করে দিও না ভায়া। জেনেও কি তা করতে পারি দাদা? ভদ্রলোক সেজে থেকেই মেয়েটাকে পার করি, তারপর দেখা যাবে। মেয়ের শ্বশুর বাড়ির সামনে গিয়ে ছিট কাপড় সায়া ব্লাউজ বলে হাঁকবো। দাঁড়িয়ে গল্প করার সময় নেই, দুজনেই দুদিকে পা চালায়। আর একটা দিন শেষ হয়ে আসে, বর্ষাকালের আধখানা বৃষ্টিহীন দিন। ঘরের দিকে পা বাড়ায় জীবন। শ্রান্তিতে শরীর ভেঙে এলেও একটু ঘুরপথ ধরে খানিকটা বেশি হাঁটতে হলেও অবসন্ন শরীরে সেই বউটির বাড়িতে একবার সে তাগিদ দিয়ে যাবে। ওর স্বামী যদি কাজ থেকে ফিরে থাকে তবে তো কথাই নেই। বারান্দার মাঝামাঝি বাড়ির প্রধান দরজাটা খোলাই ছিল। বারান্দায় বসে সিগারেট টানছিল খালি গায়ে পাজামা পরা একটি যুবক। পাশের দিকের বন্ধ দরজাটা দেখিয়ে জীবন বলে, এ ঘরে বাবু আছেন? সে উদাসভাবে বলে, আছে বোধহয়, ডেকে দেখো। কড়া নাড়তে দরজা খুলে উকি দেয় সেই ছোট্ট মেয়ে। তোমার বাবা ঘরে আছেন খুকি? বাবা তো বেরোয়নি, বাবার জ্বর। ভেতর থেকে পুরুষ গলা শোনা যায়, কে রাধি? সেই কাপড়ওয়ালাটা। গায়ে একটা জীর্ণ 17 ইঞ্চি জড়িয়ে ভেতরের মানুষটা জীবনের সামনে এসে দাঁড়ায়। অ্যালুমিনিয়ামের বাসনের সেই ফেরিওয়ালাকে রক্তবর্ণ চোখ নিয়ে সামনে দাঁড়াতে দেখে নিজের পাওনা টাকার বদলে প্রথমেই জীবনের মনে আসে এই কথা যে লোকটার খুব জ্বর। কয়েকদিনের মধ্যে বিনার কাছে হাড়ির দামটা সে চাইতে যেতে পারবে।